নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিকের শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মোদির স্লোগান মানছেন না শুভেন্দু, আর বলবো না সবকা সাথ সবকা বিকাশ। সবকা বিকাশ বন্ধ করুন, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে। সংখ্যালঘু মোর্চার দরকার নেই, চাঞ্চল্যকর ফর্মুলা শুভেন্দু অধিকারীর মুখে। আজ বিজেপি নেতৃত্বের যে বৈঠক ছিল, সেই বৈঠক থেকেই শুভেন্দু অধিকারীর মুখে এমনই চাঞ্চল্যকর বার্তা শোনা যায়। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, যারা আমাদের সঙ্গে রয়েছেন আমরা তাদের সঙ্গে রয়েছি, এমনই আজ মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজই রাজ্য বিজেপি নেতৃত্বের যে বৈঠক ছিল, আমরা জানি যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা যে উপনির্বাচন, তার পরবর্তীতে যেভাবে আমরা দেখেছি যে বিজেপির যথারীতি খারাপ ফল হয়েছে, এবং সেই ফলাফলকে বিশ্লেষণ করে এবং অবশ্যই আগামী দিনের যে 2026-এর বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনের রণকৌশল তৈরিতে ঠিক করতেই কিন্তু আজকের এই বৈঠক ছিল। এবং সেই বৈঠক থেকেই এমন বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদির স্লোগান নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দু অধিকারীর, এবং ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল শুভেন্দুর। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলেছি, এর সঙ্গে প্রধানমন্ত্রীর সবকা সাথ স্লোগানের সম্পর্ক নেই। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পেয়েই কি তবে ইউটার্ন শুভেন্দু অধিকারীর, সেই প্রশ্নই কিন্তু উঠছে। কয়েক ঘন্টার মধ্যেই একেবারে ভোল বদল শুভেন্দু অধিকারীর। একেবারে যেই মন্তব্য তিনি করেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, সেই মন্তব্যের একেবারে ইউটার্ন শুভেন্দু অধিকারীর, এবং তিনি বলেছেন যে রাজনৈতিক কারণেই এই মন্তব্য। বিজেপির সেই বৈঠক থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন প্রথমেই শোনাবো আপনাদের। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। হিন্দু বিজেপির সেই বৈঠক থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বার্তা দিয়েছিলেন শোনালাম আপনাদের। এর পাশাপাশি আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তিনি ভোল বদল করেছেন, এবং কি সেই সময় তিনি সাফাই দিয়েছেন সেটাও শোনাবো।
আপনাদের জানিয়ে রাখি, আজ পরপর এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা ঠিক এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কিন্তু এই যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে বিজেপি যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা ঠিক কিভাবে দেখছেন রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যকে? দেবাশিস দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। দেবাশিস দা, অবশ্য শুভেন্দু অধিকারীর আমরা প্রথমে বিজেপি যে বৈঠক, সেই বৈঠকে তিনি যে মন্তব্য করেছেন আমরা সেটাও শুনেছি, এবং তার পরবর্তীতে তার যে ইউটার্ন একেবারে সেই মন্তব্য বা সেই সাফাইও কিন্তু আমরা শুনেছি। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কিভাবে দেখছেন রাজ্য বিজেপি নেতৃত্ব? দেখো, এই মুহূর্তে আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু যেটা বললেন যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেটা কিন্তু একদম তার নিজস্ব ব্যক্তিগত মতামত, এবং সে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষজন যারা এর আগে বিজেপি করার অপরাধে তাদের উপর অত্যাচার হয়েছে, তার বেশ কিছু পরিসংখ্যানও তিনি দিয়েছেন, এবং তিনি বলেছেন যে তারাও কিন্তু তার বহু মানুষ আছে যাদের ঘর বাড়ি ভাঙচুর করা আছে, যারা বিজেপিকে সমর্থন করতে বলে। অর্থাৎ বিজেপি এমন একটি দল যারা সকলের সঙ্গে রয়েছে। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেটি তার ব্যক্তিগত মতামত, এবং তিনি তার জায়গা থেকে বলেছেন, তা নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি। কিন্তু আবার রাজনৈতিকভাবে জল্পনা যে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতা যিনি কথা বলেছিলেন তা কিন্তু প্রধানমন্ত্রীর যে স্লোগান, প্রধানমন্ত্রী বলা বলে সরকারের, অর্থাৎ কেন্দ্রের সরকারের যে স্লোগান, এনডিএ সরকারের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তা সেটাকে কিন্তু তিনি রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছিলেন, যেটা বুঝতে পেরেই কিন্তু তিনি পরবর্তীকালে ইউটার্ন করেছেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের জায়গায় থেকে তিনি ফিল্ডে ওয়ার্ক করেন, একদম গ্রাসরুটে কাজ করছেন, এবং তিনি গিয়ে যে বাস্তব অভিজ্ঞতা দেখেছে বিভিন্ন জায়গায়, সন্দেশখালী, নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটা একটা অংশের মানুষকে কিছু লোক যারা ভোট দিতে দিচ্ছেন না, এবং যারা শাসক দলের মদতে ভোট দিতে দিচ্ছেন না, এবং তিনি স্পষ্ট করে তার কথার মধ্যে ব্যক্ত করেছেন, এবং এই মানুষগুলো ভোট কেন দিতে পারবে না তা নিয়ে কিন্তু তিনি আগামী দিনে আন্দোলন করবেন। এবং এইটা করতে গিয়েই কিন্তু যেটা তিনি জানিয়েছেন যে কেন্দ্রের যে আইন আছে সেই আইনটাকে কিন্তু বলবৎ করতে হবে, সেই বলবৎ করেই কিন্তু আগামী দিনে ভোট করতে হবে। এবং ভারত সরকারের যে ভারতের যে নির্বাচন আয়োগ আছে সেই নির্বাচন আয়োগের কাছে আবেদন জানিয়েছেন যারা সেখানে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা থাকেন ভোট বুথে পাহারায়, তাদেরকে এপিক কার্ড দেখার, সেই আইন পরিবর্তন করে দেখার সে অধিকার দিতে হবে, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব। এবং তা না হলে পশ্চিমবঙ্গে কিন্তু যেভাবে মানুষের ভোট আটকানো হচ্ছে, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে যে অভিযোগ করছেন বিরোধী দলনেতা, তা কিন্তু করা যাবে না। তাই তিনি স্পষ্ট জানিয়েছেন যে সেক্ষেত্রে কিন্তু কে বাঁচাতে হবে, এবং আইনকে বাঁচিয়ে তারা বলছেন না পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসবেন, তারা বলছে তাদের লক্ষ্য 2026-এ রাজ্যে ক্ষমতায় আসা, কিন্তু কখনোই 356 ধারা প্রয়োগ করে নয়, কখনোই পিছনের দরজা দিয়ে নয়। যে আইন আছে সেই আইনকে বলবৎ করেই কিন্তু সেক্ষেত্রে যারা এই গুন্ডা মস্তান আছে তাদেরকে আটকে রেখে দিয়ে কিন্তু তারা এই নির্বাচন করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এবং তিনি বাস্তবে যা পেয়েছেন ঘুরে, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে তার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু তার বক্তব্য তিনি বলেছিলেন, এমনটাই তিনি কিন্তু তার সাফাইয়ে তিনি জানিয়েছেন। সোনালী, ধন্যবাদ তোমায় দেবাশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ বিজেপি নেতৃত্বের যে বৈঠক, সেই বৈঠকে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী প্রথমে, এবং তার পরবর্তীতে কি সাফাই গাইলেন তিনি, পরপর শোনাবো আপনাদের। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। बोलबो जो हमारे साथ
हम उनका साथ, जो हमारी साथ, जो हमारी साथ, जो हमारी साथ, हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। হিন্দু বাঁচাবো। মোদির স্লোগান নিয়ে বেফাঁস মন্তব্য শুভেন্দু অধিকারীর, বিতর্কে দূরত্ব তৈরি করল বঙ্গ বিজেপি নেতৃত্ব। এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মন্তব্য, আবেগবশত বলেছেন তিনি, ব্যাখ্যাও দিয়েছেন তার। মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে, যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোনো মতামত দেওয়ার জন্য এখানে বসেনি। আপনাদের শোনালাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সম্পূর্ণই ব্যক্তিগত এবং তার ব্যাখ্যাও তিনি করেছেন। এবং তার আগে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজ যে বিজেপি নেতৃত্বের বৈঠক ছিল সেই বৈঠকে অবশ্যই চাঞ্চল্যকর একটি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সবকা সাথ সবকা বিকাশ সেই নিয়ে একটি মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন এবং যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গেই বিজেপি থাকবে, এমনই মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং তার মাত্র কয়েক ঘন্টার পরই কিন্তু রীতিমতো ভোল বদল করেন তিনি। সেই সময় তিনি বলেছেন যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এ কথা বলেছি আমি, এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানের কোনো সম্পর্ক নেই। যদিও সেই যে বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রীতিমতো বিতর্ক রাজ্য বিজেপির অন্দরে। এবং বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য যেমনটা জানিয়েছেন যে এই মন্তব্য সম্পূর্ণই তার ব্যক্তিগত এবং তার ব্যাখ্যাও তিনি করেছেন, জানিয়েছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। অবশ্যই রাজ্য বিজেপি নেতৃত্বের আজকের এই বৈঠক ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শতরূপ, এবার বিজেপি নেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমনটা মন্তব্য করেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, আমাদের সঙ্গে যারা রয়েছেন বিজেপি তাদের সঙ্গে রয়েছে। অবশ্যই তার কিছুক্ষণের মধ্যেই তিনি ইউটার্ন মারেন এবং তিনি বলেছেন যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই আমি এই মন্তব্য করেছি। কি বলবেন? দেখুন, কদিন ধরে আমরা দেখছিলাম তৃণমূল কংগ্রেসের কিছু নেতা সভা করে বলে বেড়াচ্ছিল
যে যে বুথে আমরা জিতিনি সেখানে লক্ষ্মীর ভান্ডার আমরা দেবো না ইত্যাদি। আজকে আবার শুভেন্দু অধিকারী বলছেন যারা ওনাদের সাথে নেই তাদের সাথে ওনারা বিকাশের প্রশ্নে থাকবেন না। সুতরাং একই গোয়ালের গুরু একই সুরে হাম্বা হাম্বা করবে, আর অসুবিধা কি আছে? এটাই হওয়ার কথা। শুভেন্দু এবং তৃণমূলের এই সমস্ত নেতারা তারা একই স্কুল থেকে একই পাঠশালা থেকে পড়াশোনা করে এসছে হেডমাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুতরাং এই ধরনের রাজনীতি তারা করবে। এবং রাজনীতিতে কখনো কারো জিত হবে, কখনো কারো হার হবে। কেউ কিছু বেশি মানুষের সমর্থন পাবে, কেউ কিছু কম মানুষের সমর্থন পাবে। আমরা শুভেন্দু অধিকারীর দলের থেকে তুলনামূলকভাবে অনেক কম ভোট আমরা বামপন্থীরা পেয়েছি, কিন্তু কম ভোটে কখনো আমরা এই চিন্তা কখনো করিনি যে কালকে যদি একজন মানুষ বিপন্ন হয়ে তিনি আমাকে পাশে চান, তিনি আমাকে ভোট দেননি বলে আমি তার পাশে দাঁড়াবো না। এই চিন্তা নিয়ে কেউ রাজনীতি করতে আসে না, অন্ততপক্ষে আসা উচিত নয়। 2021-এ আমরা ওরকম ভাবে ভোটে পরাজিত হওয়ার পরে আপনাদের মনে আছে আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি। তার আগে কোভিডে মানুষকে বাঁচানোর জন্য আমাদের রেড ভলেন্টিয়াররা নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছিল। গোটা বাংলা জুড়ে একজন রেড ভলেন্টিয়ার কোনোদিন এই হিসেব করেনি যে তার 7 দিন আগে কে আমাকে ভোট দিয়েছে অথবা কে আমাকে ভোট দেয়নি, সেই হিসেব করে আমি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তার বাড়িতে পৌঁছবো। সুতরাং আমরা যে রাজনীতি বলতে যা বুঝি, আমাদেরকে আমাদের পূর্বসূরীরা, আমাদের পার্টিতে আমাদের নেতা নেত্রীরা যা শিখিয়েছেন আমরা সেইটা শিখে করছি। শুভেন্দু অধিকারী যে পাঠশালা থেকে পড়াশোনা করে এসছে, ও মমতা বন্দ্যোপাধ্যায়দের হাতে যে রাজনীতি শিখেছে, এখন মোদী অমিত শাহের কাছে গিয়ে যে রাজনীতি ট্রেনিং পাচ্ছে, ও সেই রাজনীতি করছে। আমরা এটাকে নিন্দে করতে পারি, কিন্তু এর বাইরে ওদের দল ওরা যা করবে ওদের ব্যাপার ওরা বুঝবে, আমি আর কি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, সিপিআইএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ভোটে ভরাডুবির দায় নিতে নারাজ শুভেন্দু অধিকারী। আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্বে নেই। সংবাদ মাধ্যমের সামনে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণ দরকার আছে অন্য জায়গায়। কখনোই এমন কিছু বলিনি। কর্মীরা হতাশ হয়। বিজেপির বৈঠকে চড়া সুর বিরোধী দলনেতার। কি বলেছেন তিনি, শুনুন। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। তার এই মন্তব্য সম্পর্কে আমরা কথা বলেছিলাম, ফোন লাইনে যোগাযোগ করেছিলাম সৌম্য আইচ রায়ের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দরকার দেখুন, ওনাদের দল, ওনারা কার ঘাড়ে দোষ চাপাবেন, কার ঘাড়ে দোষ চাপাবেন না, কে রেসপন্সিবল নয়, সেটা সম্পূর্ণ ওনাদের দলের ব্যাপার। তবে আমরা এটা বুঝতে পারছি ভোটের আগে থেকে যে সংসারটা ওনাদের খুব একটা সুখের ছিল না এবং এখনো নেই, সেটা বোঝা যায়। কারণ পারস্পরিক প্রতিক্রিয়া এবং মাঝে মাঝেই ওনাদের শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এদল আর ওদল আর এদল সব করতে করতে মানুষ ক্লান্ত। উনি কার ঘাড়ে দোষ চাপাবেন, ওনার কে দোষ চাপাবে, তাতে বাংলার মানুষের কিছু আসে যায় না। 4:04 দিকে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04 দিক। এ রাজ্যে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি শুভেন্দু অধিকারী। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না। আজ রাজ্য বিজেপি নেতৃত্বের যে বৈঠক ছিল, সেই বৈঠকে এমনই মন্তব্য করেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি সেই বৈঠকে, শুনুন। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? আপনারা শুনলেন আজ বিজেপি নেতৃত্বের যে বৈঠক ছিল, যে রণকৌশল বৈঠক, সেই বৈঠক থেকে এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্য বিজেপির বৈঠকের আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ। ব্যর্থ মানুষদের সবাই পছন্দ করেন না, এমনই মন্তব্য করেছেন তিনি। নতুনদের সুযোগ দেওয়া দরকার, মন্তব্য সৌমিত্র খাঁয়ের। আপনাদের জানিয়ে রাখি, আজ যে বিজেপির বৈঠক ছিল সেই বৈঠকের আগেই এমন মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ, এবং অবশ্যই সেই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকের আগে বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁয়ের। তিনি ঠিক কি বলেছেন শুনুন। দেখুন, আমি একটা কথা বলে বলি, সাংগঠনিক দল বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। এই প্রসঙ্গে আমরা ফোন লাইনে যোগাযোগ করে কথা বলতে পেরেছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এটাও খাঁটি কথা বলেছেন। এগুলো হচ্ছে পরাজয়ের পরে এই সম্মুখ বাক্যগুলো তাদের মনে ধরছে। উল্টো দিকে দেখুন, শুভেন্দু অধিকারী এখনো হই হই করে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়াচ্ছেন, নিজের দোষ নিজে স্বীকার করতে চাইছেন না, পরাজয় স্বীকার করতে চাইছেন না, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। 100 জন লোক বলছে এরা ভোট দিতে পারেনি, তাই জন্য আমরা পরাজিত হয়েছি। লক্ষ লক্ষ ভোটে চারিদিকে পরাজিত। যে আসনটা এই শুভেন্দু অধিকারীর জবাব দেওয়ার পালা, যে আসনে 48,000 ভোটে এগিয়েছিলেন, সেই আসনটা 50,000 ভোটে হারতেন, তার কৈফিয়ত কি এইটা? একদিকে সায়েন্স সিটিতে বিজেপির বৈঠক, অন্যদিকে বিজেপির রাজ্য অফিসে তুমুল বিক্ষোভ। বিজেপির ব্যানার খুলে দেন বিক্ষোভকারীরা। দুপক্ষের মধ্যে তুমুল বচসা এবং ধাক্কাধাক্কি, সেই ছবি আজ সামনে আসে। একদিকে যেমন সায়েন্স সিটিতে আমরা দেখেছি যে বিজেপির বৈঠক, সেই বৈঠক চলাকালীনই অন্যদিকে বিজেপির রাজ্য অফিসে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। বিজেপির ব্যানার খুলে দেন বিক্ষোভকারীরা এবং দুপক্ষের মধ্যে রীতিমতো তুমুল বচসা এবং ধাক্কাধাক্কি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং সেই যে বিজেপির বৈঠক, সেই বৈঠক চলাকালীনই কিন্তু রাজ্য বিজেপি দপ্তরের বাইরে এই বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিজেপিতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আসা লোকেরা নিয়ন্ত্রণ করছে। আজকে শ্যামা প্রসাদজি এই ঘরে একদিন বসেছেন, হরিপদ ভারতী যে আমাদের পার্টির সংগঠন করছেন। এখানে আমরা এসেছি শান্তিপূর্ণভাবে। একটা ক্ষোভ, আমাদের কর্মীরা বীরভূম থেকে একটা টিম আসছে, ওদিক থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল যারা এই 21 সালের পর থেকে মানে আজকে পার্টিটাকে করে আজকে তারা ঘর ছাড়া মাঠের মাঝখানে তারা ফোন অফ করে দিয়েছে, প্রার্থীরা ফোন অফ করে দিয়েছে এবং তারা মার খাচ্ছে। আজকে কিছু পার্টির মধ্যে কিছু মানে অসামাজিক লোক ঢুকে গেছে, যারা ঢুকে পার্টির আজকে সর্বনাশ করছে। ব্যাগাছি বুঝেনি, তৃণমূল থেকে আসা লোক তারা টিকিট পাচ্ছে। আজকে পার্টিতে যারা করলো দীর্ঘদিন ধরে, পার্টির যারা করলো, পার্টির জন্য মার খেলো, ঘর ছাড়া হলো, তারা আজকে পার্টি থেকে দূরে। চারদিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন চারদিক। এই মুহূর্তে আমরা নজর রাখবো কামারহাটির দিকে। কামারহাটিতে জয়ন্ত সিং এর ক্লাবে ফিরলা দিল পুলিশ। তালতলা ক্লাব সিল করে বেলঘরিয়া থানা। মঙ্গলবার সেই সেল খুলে দেয় পুলিশ। আজ তালতলা ক্লাব সিল করে বেলঘরিয়া থানার পুলিশ। এখানেই প্রশ্ন উঠছে, বা কার অনুমতিতে কি তালা খোলা হয়েছিল? ক্লাব ফের সিল করে দিল পুলিশ, আর অনুমতি ছিল সেই প্রশ্নই উঠছে এবার। আপনারা জানেন জয়ন্ত সিংকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আরিয়াদহ যে কাণ্ড, অর্থাৎ মা ছেলেকে যে মারধরের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে আসে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কামারহাটি থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এক্ষেত্রে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, কেন বা কার অনুমতিতে সেই তালা খোলা হয়েছিল, যা আবারও আজ যেই তালতলা ক্লাব সিল করে দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে এখনো?
দেখো, পুলিশ সূত্রে কিন্তু সেই অনুযায়ী বা পুলিশের যিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি রয়েছেন অর্থাৎ অলোক রাজুরিয়া, তার তরফ থেকে সেই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে যেই ক্লাবটি কিন্তু পুলিশ সিল করে দিয়েছিল এবং যে ক্লাব থেকে কিন্তু উদ্ধার করা হয়েছিল ব্যাট এবং একটি লোহার রড কিন্তু উদ্ধার করা হয়েছিল এবং পুলিশ কিন্তু সেটিকে সিজ করে নিয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে পুলিশ জানতে পারে যে গতকালকে সেই ক্লাবের তালাটি খোলা রয়েছে। তাহলে কি সেই ক্লাবের ভেতরে কেউ বা কারা প্রবেশ করেছিল, সেই বিষয়ে একটা প্রশ্ন উঠছে। এবং জানতে পারার পরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশ আধিকারিকরা আসে এবং আজকে কিন্তু দেখা যায় পুলিশ আধিকারিকদের সেই তালাকে পুরোপুরিভাবে সিল করে দিতে। তবে কি পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে কি সেই ক্লাবের ভেতর প্রবেশ করেছিল, এই একটা কারণ উঠছে, নাকি সেই ক্লাবের তালাটি বিনা অনুমতিতে কেউ বা কারা খোলার চেষ্টা করেছিল, এই দুটো বিষয় কিন্তু প্রশ্ন ঘোরাফেরা করছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সদুত্তর পাওয়া যায়নি। দ্বিতীয়ত যে বিষয়টা তোমাকে জানিয়ে রাখবো, যে জায়ান্টের যারা সাকরেদ ছিল তার মধ্যে যে মূল অভিযুক্ত, অর্থাৎ যেখানে তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে দেখা গেছে যে একজন শিশুকে নিগ্রহ করতে, তার গোপন অঙ্গে সারাশি চেপে ধরে তাকে নিগ্রহ করতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মূল অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লালটু, তাকে কিন্তু ইতিমধ্যেই বেল দিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুর আদালতের তরফ থেকে। এবং শুধু তাই নয়, জায়েন্ট সিং এবং সৈকত মান্না, এই যে দুজন ব্যক্তি রয়েছে, তাদের কিন্তু দক্ষিণেশ্বর থানায় কিন্তু 8 দিনের পুলিশি হেফাজতে নিয়েছেন। একটি মূলত কোনো একটি কেসের ভিত্তিতে জানা যাচ্ছে। তবে সেই কেসটি কি, সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। সুমোটো কেস দেওয়া হয়েছে তাদের এগেনস্টে এবং সেই কেসের ভিত্তিতে কিন্তু তাদের দক্ষিণেশ্বর থানা পুলিশি হেফাজতে রেখেছে 8 দিনের। এবং বাকিদের, জয়ন্ত সিং এর যে সমস্ত সাগরেদরা আপাতত গ্রেফতার হয়েছে, জায়েন্ট, জঙ্ঘা এবং সৈকত মান্না এবং প্রসেনজিৎ দাস ছাড়া বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই যে ছাড়া পেয়ে গেল একজন দোষী সাব্যস্ত, যাকে গোটা মানুষ অভিযোগ তুলছে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একজন শিশুকে স্পষ্টত ভিডিও কিন্তু ভাইরাল হতে দেখা গেছে প্রসেনজিৎ দাস ওরফে লালটুর বিরুদ্ধে। সেই লালটু যখন ছাড়া পেয়ে গেল, সেই বিষয় কিন্তু আরিয়াদহের মানুষ যথেষ্টই চিন্তিত রয়েছে যে এই যে জয়ন্ত সিং এর সাগরেদ লালটু কিভাবে ছাড়া পেতে পারে এই ঘটনার পরে। সেক্ষেত্রে জয়ন্ত সিং এর বিরুদ্ধে ঠিক কোন কোন মামলা দায়ের হয়েছে জয়ন্ত, কি জানা যাচ্ছে? দেখো, জয়ন্ত সিং এর এগেনস্টে দক্ষিণেশ্বর থানা, যেটা তোমাকে একটু আগেই বলছিলাম, যে সুমোটো একটি কেস দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু দক্ষিণেশ্বর থানা জায়েন্ট এবং সৈকত মান্নাকে কিন্তু প্রথমে তারা ব্যারাকপুর যারা মহকুমা আদালত, তাদের কাছে কিন্তু 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে এবং পরবর্তীতে কিন্তু আদালত 8 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ এই সুমোটো কেসের ভিত্তিতে কিন্তু 8 দিনের পুলিশি হেফাজত রয়েছেন জয়ন্ত সিং এবং তার সাগরেদ, অন্যতম সাগরেদ বলা যেতে পারে সৈকত মান্না, দক্ষিণেশ্বর থানায়। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে কামারহাটি থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। চোর অপবাদে পরিচারিকার পরিবারের চুল কেটে শাস্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। হাওড়ার ডোমজুরের ঘটনায় চাঞ্চল্য, পরিবারকে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। হাওড়ার সেই ঘটনা, হাওড়ার ডোমজুরের এই ঘটনা, যে ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোর অপবাদে পরিচারিকার পরিবারের চুল কেটে শাস্তি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। হাওড়ার ডোমজুরের ঘটনায় চাঞ্চল্য, পরিবারকে ডোমজুর থানায় নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে এবং ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। পরিচারিকা ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে, কি অভিযোগ শোনাবো আপনাদের। চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপর আপনাদের ডাকা হলো? আমাদের ডাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে বলে চলে গেল, 8 ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। আমরা বিস্তারিত জানবো, আমাদের সরাসরি হাওড়া থেকে রয়েছেন আমাদের জগন্নাথ। জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি অভিযোগ সামনে, পদক্ষেপ নিয়েছে পুলিশ?
দেখো তোমাকে প্রথমে বলে রাখি, এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল হাসান লস্কর এবং ঈশা লস্কর এবং শ্যাম লস্কর, এই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যেই ডোমজুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তোমাকে এই ঘটনাটা বলে দিই, 10 দিন আগেকার ঘটনা। এই যে ঘটনাটা ঘটেছে ডোমজুর করলা অঞ্চলে, এক পরিবারতে, এই যে পরিচারিকার পরিবার একটি বাড়িতে, ব্যবসার বাড়িতে কাজ করতো। যারা 3 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে তোমাকে বললাম শ্যাম লস্করের বাড়িতে কাজ করতো, এবং পরিচারিকা কাজ করার সময় তার বিরুদ্ধে অভিযোগ যে এখান থেকে টাকা চুরি হচ্ছে। টাকা চুরির অপবাদ দেওয়া হয়। টাকা চুরির অপবাদে এই পরিচারিকাকে আটকে রাখা হয়। শুধু আটকে রাখা নয়, নৃশংস, তুমি জানো এই মধ্যযুগীয় বর্বরতার একটা চিত্র আসছে, যেমন তালিবান শাসনের মতন চিত্র ঘটনাটা আসছে, যে পরিবারের একজন একাধিক মানুষের চুল কেটে দেওয়া হলো। অর্থাৎ মা, বাবা, তার ছোট ভাই এবং পরিচয় 4 জনের চুল কেটে শাস্তি দেওয়া হলো। শুধু না, এলাকা ছাড়া করা হলো। সেই এলাকা ছেড়ে তিনি জগদীশপুরে মাকালতলায় বসবাস করছিলেন। তবে এই ভিডিওটা সবার কাছে ছিল, কেউ সাহস করে পুলিশকে অভিযোগ জানাচ্ছিল না, পরিবারও জানাতে পারছিল না। একটা আতঙ্কের পরিবেশে তারা অন্য জায়গায় গিয়ে বসবাস করছিল। অবশেষে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং মিডিয়ার মাধ্যমে এটা পুলিশের কাছে যায়। পুলিশ প্রথম যে কাজটা করে, লিলুয়া ফাঁড়ি থানার পুলিশ এবং লিলুয়া থানার পুলিশ ওই যারা আক্রান্ত হয়েছে, যারা পালিয়ে রয়েছিল, যারা লুকিয়ে রয়েছিল ভয়ে আতঙ্কিত, তাদের উদ্ধার করে। তাদের বয়ান নিয়ে ডোমজুর থানা তাদের নিয়ে যায়, উদ্ধার করে ডোমজুর থানা তাদের বয়ান রেকর্ড করে লিখিতভাবে অভিযোগ নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ নড়ে চড়ে বসে, ডোমজুর থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করলো। এবং কত টাকার অভিযোগ সেই এখনো পর্যন্ত সামনে আসছে না, কিন্তু বারবার যে অভিযোগটা তুলেছে ওরা, যে টাকা চুরির অভিযোগ, সেই ছবিও আমরা বলেছি, সকাল থেকে সেটা দেখাচ্ছি, যে সামান্য টাকা চুরির অপবাদ হাতেও ধরা পড়েনি, সরাসরি কোনোভাবে কেউ দেখতেও পায়নি, তাও টাকা চুরির অভাবে চুরির যে অভিযোগে তা এইভাবে একটা তালিবানি শাসনে বলা যায় শাসন করলো এবং চুল কেটে দেওয়া হলো। তুমি জানো রাজ্যে বিভিন্ন জায়গায় মোবাইল চোর, বিভিন্নভাবে ছেলে ধরা, বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। একেবারে আতঙ্কিত রাজ্যবাসী, সেখানে পুলিশ কোনোভাবেই আটকাতে পারছে না এইসব ঘটনা। তার উপর এরকম একটা ডোমজুড়ে ঘটনা ঘটে গেল, তালিবানি কায়দা একদম চুল কেটে দেওয়া, কেউ প্রতিবাদ করলো না। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর অবশেষে পুলিশ নড়ে চড়ে বসেছে। আজকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, আরও সঙ্গে লোকজন ছিল। কেননা এই যে যাদের বাড়িতে এই তল্লাশি, অর্থাৎ পরিচালিকার বাড়িতে তল্লাশি চালিয়েছে, যে টাকাটা চুরি হয়েছে সেই টাকাটা পাবে কিনা, কিন্তু তল্লাশি করেও কোনো কিছু পাওয়া যায়নি। অর্থাৎ এই ব্যবসার পরিবারের লোকের জন্য তল্লাশি চালিয়েছে, 10 থেকে 12 জন লোক এসে একবারে তল্লাশি চালিয়েছে, কোনো টাকা উদ্ধার হয়নি। তারপরে এই ঘটনা ঘটেছে এবং সেই নিয়ে সকলেই নিন্দা করছে যে এরকম একটা মধ্যযুগীয় এসে যে চুল কেটে দেওয়ার মতন, মহিলার চুল কেটে দেওয়া, এরকম বাবা মায়ের চুল কেটে দেওয়া, একটা চোর অপবাদ দিয়ে এত বড় একটা ঘটনা। তবে পুলিশ একেবারে এইটা নিয়ে তদন্ত এবং সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় জগন্নাথ। সঙ্গে হাওড়া থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ফের ছেলে ধরা সন্দেহে মারধর। নদিয়ার শান্তিপুরে মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল। ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি কলকাতা টিভি। আবারও ছেলে ধরা সন্দেহে এই মারধরের ঘটনা আমরা দেখেছি। বিগত কয়েকদিন ধরে উত্তর 24 পরগনার বেশ কিছু অংশে এই ঘটনা ঘটছিল, আর এবার যে ঘটনাটি ঘটেছে তা নদিয়ায়। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ আসছে এ বিষয়ে? ঘটনা কিন্তু বারবার শান্তিপুর জুড়ে উঠে এসেছিল যে এক মহিলাকে শান্তিপুর গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় গাছের সঙ্গে বেঁধে তাকে ছেলে ধরা সন্দেহে মারধর করা হচ্ছে। কিন্তু যখনই এই ঘটনা সামনে আসে তখন যে বিষয়টি সামনে আসে যে এই যে মহিলা তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন এলাকার মহিলারা এবং তাকে ছেলে ধরার সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন এলাকার মহিলারা। তার পরবর্তীতে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর থানায়।
তবে সোনালী যে বিষয়টা বারবার আনবো সামনে, যে এই একাধিক ঘটনা ঘটছে, সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত এই যে মানুষের বা পুলিশের যে তৎপরতা সেই জিনিসটা চোখের সামনে দেখলেও এখনো পর্যন্ত গুজবে কান দিয়ে কিন্তু এই মহিলাকে আটক করে এবং তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে, এবং পুলিশ বারবার সচেতনতামূলক প্রচার করলেও মানুষ কিন্তু সেদিকে সাড়া দেয়নি। তবে পুলিশ সূত্রে যে খবর, যেই মহিলাকে উদ্ধার করা হয়েছে সেই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, এবং কিছুদিন আগে ভর্তি করা হয়েছিল তাকে। তারপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান এবং এই গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় তিনি কিন্তু ঘোরাঘুরি করছিলেন। তখনই এলাকাবাসীর মহিলাদের সন্দেহ হয় এবং তাকে গাছে বেঁধে মারধর করেন, এমনই অভিযোগ করেছেন পুলিশ সূত্রে। এই অভিযোগ পেয়েছে তারা, এবং তারপর সেই মহিলার ব্যাগ থেকে বেশ কিছু টাকা পয়সা এবং খাতা বই এইসব যখন পাওয়া যায় তখনই তাকে আরো ছেড়ে দেওয়ার সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠে আসে। কিন্তু পুলিশ জানিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। তারপরে পুলিশ এই মহিলাকে উদ্ধার করে তার যে বাড়ি সেখানে তদন্ত করে দেখছে কোথায় তার বাড়ি, কিভাবে তাকে ফেরানো যায়। তবে এখনো পর্যন্ত তো জানা যাচ্ছে এই মহিলার বাড়ি নদিয়ার শান্তিপুর থানা এলাকার হরিপুর সাহেবডাঙ্গা এলাকার এক বাসিন্দা এই মহিলা, এবং তাকে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ তৎপর হয়েছে। সোনালী, ধন্যবাদ তোমায় রূপম। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। জামাল সর্দারের বাড়িকে সেই বাড়ি 50টি সিসিটিভি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে, কি তথ্য সামনে আসছে? তো এখনো পর্যন্ত এই যে জামাল সর্দার, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত আজ দুপুর পর্যন্ত একটি মাত্র অভিযোগ দায়ের হয়েছিল সোনারপুর থানায়। তবে এই ঘটনা সামনে আসার পর থেকেই একের পর এক নির্যাতিতা মহিলা মুখ খুলতে শুরু করেছে। এরপর আজ বিকেল ঠিক 4:30 নাগাদ আরো এক নির্যাতিতা তিনি আজ সোনারপুর থানায় এসে আরো একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ কি অভিযোগ? সেই অভিযোগ হচ্ছে গত বেশ কিছুদিন আগে এই যে মহিলা রয়েছেন সেই মহিলাকে বাড়িতে নিয়ে যায় সালিশি সভার নাম করে এই জামাল সর্দারের বাড়িতে। সেখানে শেকল দিয়ে বেঁধে রাত ভোর তাকে ঝুলিয়ে রাখা হয়। ঝুলিয়ে রেখে এবং তার স্বামী যখন তাকে বাঁচাতে আসে তার স্বামীকেও ব্যাপক মারধর করা হয় বলে এই মহিলা অভিযোগ করেছিলেন। তবে এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি। তবে বিধায়ক, যে সোনারপুর দক্ষিণের যে বিধায়ক রয়েছেন লাভলি মৈত্র, গতকাল তার অফিসে আসেন এই নির্যাতিতা মহিলা। সেখান থেকেই যে বিধায়ক রয়েছেন সেই বিধায়ক তাকে উপদেশ দেন যে অবিলম্বে তার বিরুদ্ধে গিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করতে, নির্দ্বিধায় অভিযোগ দায়ের করতে পারেন তিনি। তারপরেই আজ বিকেলে এই নির্যাতিতা অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত দুজন গ্রেপ্তার, এই যে জামাল সর্দার, তার যে দুজন সাগরেদ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। তবে যে মূল অভিযুক্ত এই জামাল সর্দার, সে কিন্তু এখনো অধরা, সে এখনো বেপাত্তা রয়েছে। তবে এই ঘটনার যখন সূত্রপাত যে হয়, তোমাকে আমি একটু বলে রাখি যে এর যে পাস্ট হিস্ট্রি, এই পাস্ট হিস্ট্রি হচ্ছে এই লেদার কমপ্লেক্স থানায় মৌরির কাজ করতো এই জামাল সর্দার। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এলাকায় সেই সোনারপুর দক্ষিণ বিধানসভার যে প্রতাপনগর এলাকা, সেই প্রতাপনগর এলাকায় সাঙ্গুর যে এলাকা রয়েছে সেখানে ছোট ছোট কোম্পানি এবং বাড়ির যে বাউন্ডারি দেওয়ার কাজ হচ্ছিল, সেখানে সে এই জামাল সর্দার মধ্যস্থতার কাজ শুরু করলো। সেই মধ্যস্থতার কাজ করতে করতে এরপর তৃণমূলের ছত্রছায়ায় সে চলে আসে। তারপরেই দেখা যায় বেশ কয়েক বছর পরেই এই অট্টালিকা প্রাসাদ তৈরি করেছেন। এমনকি স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ রয়েছে যে স্থানীয়দের যে জমি শুধু মারধরি নয়, তার পাশাপাশি জমি জোর করে হাতিয়ে নেওয়া হয়। সেই জমি হাতিয়ে নেওয়ার ফলে এই প্রাসাদতম বাড়ি তৈরি করেছে। তবে এখন এই ঘটনাস্থলে পুলিশি পিকেট বসানো হয়েছে সোনারপুর থানার পক্ষ থেকে। তবে তোমাকে আমি বলে রাখি, শুধু এটাই নয়, এই যে অট্টালিকা বাড়ি, প্রাসাদতম বাড়ি রয়েছে, সেই বাড়িতে প্রায় 50টির মতো সিসিটিভি ক্যামেরায় রয়েছে এবং বাড়ির ভিতরে আসলো বাইরে থেকে প্রত্যেকটা নজর, প্রত্যেক
সময় নজরে চালানো হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। তাতেও খামতি নেই। পরতে পরে রহস্য তোমাকে আমি বলে রাখি যে সেখানে একটি পুকুর রয়েছে এই বাড়ির ভিতরে। এই পুকুরের মধ্যে জীবন্ত কচ্ছপ, সেই কচ্ছপ একেবারেই বেআইনি পোষা, সেই কচ্ছপ সেখানে পুষে রেখেছেন। তা সত্ত্বেও কোনো ভুরুক্ষেপ নেই যে এই কচ্ছপ কেন পোষা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে ঘোড়া, এই জামাল সরকারের ঘোড়া পোষার শখ, সেই ঘোড়া 20 দিন আগে একটি ঘোড়া কিনেছে। সেই ঘোড়া তিনি একটি একদমই অবশ্যই সেই তদন্তের দিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সুখদেব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে। সুবোধ সিংকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল মহকুমা আদালতের। 31 জুলাই মামলার পরবর্তী শুনানি। রানীগঞ্জের ডাকাতি কাণ্ডে মূল অভিযুক্ত এই সুবোধ সিং এবং সেই ঘটনার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এবার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আসানসোল মহকুমা আদালত সেই নির্দেশ দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এর আগে রানীগঞ্জের যে ডাকাতি কাণ্ড রয়েছে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীতে আমরা দেখেছি এই সুবোধ সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে এবং এবার রানীগঞ্জে যে ডাকাতি কাণ্ড সেই ঘটনার মামলার শুনানিতে তার 31 জুলাই সেই মামলার পরবর্তী শুনানি এবং আসানসোল মহকুমা আদালত যে নির্দেশ দিয়েছে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সুবোধ সিংকে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো সোনালী, তোমাকে বলি যে এই যে যাকে বলে গ্যাংস্টার সুবোধ সিং, তাকে গ্রেপ্তার করেছিল সিআইডি এবং তারপরে 14 দিন হেফাজতে নিজেদের পাই আদালতের কাছ থেকে। আদালতের হেফাজতে পারমিশন পাওয়ার পরে তারা 14 দিন জেল হেফাজতে থাকে। তারপরে আজকে আসানসোলের যে আদালত, সেখানে সুবোধ সিংকে সিআইডি পেশ করে এবং তারপরে শুনানি হয়। দীর্ঘক্ষণ শুনানি শোনার পরে বিচারক সুবোধ সিংকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয় এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে গত 3 জুলাই সুবোধ সিংকে যখন সিআইডি হেফাজতের নির্দেশ দেয়, তার আগে 1 তারিখে তাকে জেল হেফাজত দেয় এবং জেল হেফাজতে দেওয়ার সময় তাকে সিআইডি কে হুমকি দিয়েছিল এই সুবোধ সিং যে তাকে দেখে নেব এবং তার পরিপ্রেক্ষিতে আসানসোলের দক্ষিণ থানায় এক মামলা হয় এবং সেই মামলার ভিত্তিতে আজকে আদালতের কাছে আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে সোনার জন্য আবেদন করে, যদিও সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এবং তারপরে তোমাকে বলে রাখি সুবোধ সিং এর মামলাতে সুবোধ সিংকে আগামী 31 জুলাই তাকে পুনরায় আসানসোলের সিজিএম আদালতে পেশ করার দিন ধার্য করেছে আদালতের বিচারক। ধন্যবাদ তোমায় পবিত্র। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। চারদিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। কালনার রাজবাড়ির নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দেওয়ার অভিযোগ কালনার পুরপ্রধানের বিরুদ্ধে। পুরপ্রধানের ঔদ্ধত্য দল বরদাস্ত করবে না, এমনটাই মন্তব্য করেছেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। মঙ্গলবারই এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একটা পৌরসভার চেয়ারম্যান এরকম ভাষা আপনার? আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান এরকম ভাষা আপনার? আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি অভিযোগ এই ঘটনার প্রেক্ষিতে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? স্বর্ণালী, দেখো, গতকাল সন্ধ্যেবেলা একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওতে দেখা যাচ্ছে কালনার যে পৌরপ্রধান আছে সেই পৌরপ্রধান এক নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মারছে। একবার ধাক্কা মারছে ছবি, তারপরে আবার দ্বিতীয়বার ধাক্কা মারছে। দ্বিতীয়বার ধাক্কা মারে সেই নিরাপত্তা রক্ষী পড়ে যায়। যেটা জানা যাচ্ছে যে ওই কালকে উল্টোরাত কালনার রাজবাড়ি চত্বরে লালজি মন্দিরে, সেই জন্য সেই উপলক্ষে প্রায় কয়েক হাজার মানুষকে ওই লালজি বাড়ির তরফ থেকে প্রসাদ খাওয়ানোর নেমন্তন্ন ছিল বা ভোগ বিতরণের সময়সূচি বা দিন ছিল। সেই মতো কিন্তু দুপুরবেলা থেকেই দেখতে পেলাম যে সব
পুণ্যার্থীরা তারা আসছেন, ভোগ খাচ্ছেন, চলে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় 3:20 নাগাদ কালনা যে পৌরপ্রধান আছে আনন্দ দত্ত একটি টোটো জোর করে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। তখন নিরাপত্তা রক্ষী বলে এই টোটো ভেতরে যাওয়া যাবে না, কারণ উপর থেকে নির্দেশ আছে ভেতরে টোটো চলাচল করবে না, আপনি সাইনবোর্ডও দেখতে পাচ্ছেন। কিন্তু তার কথা কোনো কর্ণপাত না করে তাকে অসভ্য ভাষায় গাড়ি করতে করতে টোটো নিয়ে ভেতরে ঢুকতে থাকে। তখন নিরাপত্তা রক্ষী সামনে গিয়ে টোটোটাকে বাধা দিলে তখন তাকে ধাক্কা মারে, ধাক্কা মারার পর কিন্তু পড়ে যায়। এরপরে সেই টোটো নিয়ে ভেতরে চলে যায়। তার যেই ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য মোবাইল বন্দি করে ভাইরাল করেছেন যে ভদ্রলোক, তিনি বলছেন। ধন্যবাদ তোমায় চন্দন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। ছাত্রলীগ ও সাধারণ পড়ুয়াদের সংঘর্ষে মৃত 6, আহত শতাধিক। এই ঘটনায় সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা সরকারের। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা পড়ুয়াদের এবং পড়ুয়াদের নিরাপত্তার জন্য হল ছাড়তেও বলা হয়েছে ইতিমধ্যেই। এই প্রসঙ্গে আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো। 30% এই যে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে, এর ফলে মানে মূল সমস্যাটা কেন হবে বলে আপনারা মনে করছেন? যেটা হয় সেটা হচ্ছে, আমাদেরকে যদি বলা হতো যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটাটা, যেটা স্বাধীনতা 53 বছর পর যারা মুক্তিযোদ্ধা ছিল অবশ্যই তাদের সন্তানদেরও এখন সেই চাকরিতে ঢোকার মতো বয়স এখন আর নেই, অবশ্যই তাদের নাতি নাতিদের পর্যন্ত এই কোটার অ্যাপ্লিকেশনটা যাবে। আমাদের যেটা সমস্যা, মানে আমাদের যেটা যেখানে যে আমাদের মূল দাবিটা সেটা হচ্ছে যে এখনো কেন এটা চলে আসছে। কারণ এখন যারা মুক্তিযোদ্ধাদের সন্তান ছিল তারা হয়তো আন্ডার প্রিভিলেজ ছিলেন, কিন্তু যারা নাতি নাতিদের লেভেলে চলে এসেছে এবং এখন যখন তারা ঢুকতে যাচ্ছে চাকরিতে, এবং তারা কেন এখনো সেই why will they not be on the same ground as a regular student of Bangladesh? প্রধানমন্ত্রীর রাজাকার শব্দ নিয়ে আপনাদের আপত্তির জায়গাটা ঠিক কোথায়? আমাদের এখানে আপত্তি যে রাজাকার শব্দটা আমাদেরকে ছোটবেলা থেকেই বুঝিয়ে আসা হয়েছে যে রাজাকার শব্দটা এক ধরনের নেগেটিভ কনোটেশন, এক ধরনের গালি বলতে পারেন। তাহলে আমাদের প্রধানমন্ত্রী এই কথাটা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের এগেনস্টে কিভাবে ব্যবহার করেন? আমাদের ওনার একটা স্টেটমেন্টেই সমস্যা, যেটার জন্য আমাদের গত 2 দিনে আন্দোলনটা আরো জোরালো হয় এবং আমরা রাজাকার স্লোগানটা দিতে বাধ্য হচ্ছি, কারণ এই নামটা আমরা প্রথমে নিইনি, এই নামটা উনি উচ্চারণ করেছেন। এই নামটা ওনার উচ্চারণের জন্য আমরা এখন সেটাকে স্যাটায়ার হিসাবে ব্যবহার করে আমাদের স্লোগানে এনে এটা বুঝাতে চাচ্ছি যে আমাদেরকে যদি আপনি রাজাকার হিসাবে লেবেল করেন, কারণ আমরা একটা অধিকার চাচ্ছি, তবে তাই, কিন্তু আমরা অধিকারটা চাই। 4টে 4 দিকে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।